আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। মেয়রের শপথ আয়োজনে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থগিত করেছেন চলমান আন্দোলন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি করেন তিনি। জনভোগান্তির কারণে ক্ষমাও চেয়েছেন ইশরাক হোসেন। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি, জানাচ্ছেন নাজিবুর রহমান। আদালতের রায় পাওয়ার কয়েক ঘন্টা পর আন্দোলনকারীদের মাঝে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছাদখোলা গাড়িতে চড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তরুণ এই নেতা। বিরতিহীন আন্দোলনে যারা যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দাবি পূরণে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন ইশরাক। আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। আবারও টাল বাহানা করে এই সরকার আবারও কালক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। এ সময় নগরবাসীর ভোগান্তির জন্য ক্ষমাও চান ইশরাক হোসেন। বলেন, ২ ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। বর্তমান সরকারের ভেতরে যেই ২ জন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। এর আগে বুধবার থেকে বিরতিহীন এই আন্দোলন সকাল থেকেই ভিন্ন মাত্রা পায়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মৎস্য ভবন থেকে কাকরাইল পর্যন্ত ইশরাকের শপথের দাবিতে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। রায়ের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিট আজ খারিজ করে দিয়েছে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এখন শপথ পড়াতে গড়িমসি করলে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। এদিকে তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। ২ দিন সেই রিটের শুনানি হয়। ২টি যুক্তিতে রিটটি খারিজ করে দেয় আদালত। প্রথমত, যিনি জনস্বার্থে রিটটি করেছেন তিনি সংক্ষুব্ধ ব্যক্তি নন। দ্বিতীয়ত, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারতেন সাবেক মেয়র তাপস অথবা নির্বাচন কমিশন, যা তারা করেননি। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনালের যে আদালত হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা জানান রিটকারীর আইনজীবী। জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা
উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। রাজনৈতিক উদ্দেশ্যেই ইশরাক হোসেন যাতে শপথ নিতে না পারেন সেজন্য বিভিন্নভাবে পায়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তার আইনজীবীরা। উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বাট দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। চলতি বছরের ২৭শে মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। তারপর তাকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় বর্তমান সরকারকে সমর্থন অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে দলটির জন্য। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যেসব উপদেষ্টাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদেরকেও পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। তামজিদ সুমনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে রাজনৈতিক সংকট সহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাই এখন সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে মনে করে বিএনপি। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। খন্দকার মোশাররফ বলেন, বুধবার নিরাপত্তা উপদেষ্টা তার নাগরিকত্ব বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেজন্য তার পদত্যাগ করা উচিত। আর যেসব উপদেষ্টার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অবিলম্বে তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। খন্দকার মোশাররফ বলেন, বিএনপি মনে করে মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা বিবেচনায় নেওয়া দরকার। এছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের আছে বলে মনে করে না দেশের জনগণ। জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত দিনভর ছাত্রদলের টানা অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ে সাধারণ মানুষ। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার নবম দিনে তার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে আবারও ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয় শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত। সাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এখানে তার আদর্শিক বাই সাম্য হত্যা বিচারের দাবিতে সামিল হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি ইন্টারিম সরকার অতি দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত না করে ছাত্রদল আর বৃহত্তর কর্মসূচিতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শাখা ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন। আমাদের 3 দফা যে দাবি, নিরাপদ ক্যাম্পাস, সাম্য হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবি
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর মাননীয় ভিসির পদত্যাগের দাবিতে আজকে অবস্থান কর্মসূচি। টানা 7 ঘন্টার বিরতিহীন অবস্থান কর্মসূচিতে শাহবাগ মোড়ের চতুর্মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে তৈরি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়ে রোগী ও তাদের স্বজনরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র রুখে দিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে সংগঠন জুলাই ঐক্য। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, সমাবেশের কি অবস্থা, আপনার কাছে কি তথ্য আছে, আর সমাবেশে নেতারা কি বলছেন, আসলে তারা কি চাইছেন? নাহিদ, একটু আগে ঠিক 10টা যখন বাজে আর কি, তখন জুলাই ঐক্য নামক যে সংগঠনটি রয়েছে, গত বছরের জুলাই আগস্ট মাসে জুলাই যে অভ্যুত্থানটি হয়েছে, বিপ্লবটি হয়েছে, যে বিপ্লবটি যারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব দেয়া যে সংগঠনগুলো ছিল, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, তাদের নেতারা মিলে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য জুলাইকে সফল করবার জন্য একটি জুলাই ঐক্য নামে একটি মঞ্চ ঘোষণা করেছেন এবং সেখানে 80টির মতো সংগঠন একাত্মতা পোষণ করেছে। এবং আজকে গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতির যে গুমোট অবস্থা বিরাজ করছে, বিভিন্ন ধরনের গুঞ্জন যে শোনা যাচ্ছে, জুলাইয়ের যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে যে বিভাজন এবং বিরোধ দেখা যাচ্ছে, সেই সমস্ত বিভাজন এবং একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের যেই ছোবল দেখতে পাচ্ছি আমরা, এসবের প্রতিবাদে আজকে তারা হঠাৎ করে এই কর্মসূচিটি ঘোষণা করে এবং 10টার আগেই তারা এখানে এসে উপস্থিত হয় এবং নেতাকর্মী সহ অনেকে এখানে এসে স্লোগান দেয়। তারা বলছিলেন যে আসলে জুলাই বিপ্লবের সময় যারা গণ অভ্যুত্থান বিরোধী কাজ করেছেন বিভিন্ন জায়গার থেকে এবং যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, এর আগেও ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় যারা জড়িত ছিলেন, বিগত 16-17 বছর ধরে যারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন, তাদের বিচার, হত্যাকাণ্ডের বিচার এবং দুর্নীতি সহ অর্থ পাচার সহ যেই অপরাধগুলো হয়েছে, সেই অপরাধ কর্মকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং একই সঙ্গে জুলাইয়ের যে ছাত্র জনতা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, একটি গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা এই 9 মাসেও তারা সেটি দেখেননি। এই ধরনের একটি অভিযোগ তারা করছেন যে জুলাইয়ের পক্ষের বা বিজয়ী শক্তিদের মধ্যে কিছু ব্যক্তি এবং কিছু রাজনৈতিক দলের কারণে, কিছু নেতাদের কারণে এই ঐক্যটি জুলাইয়ের সময়ে এদেশের মানুষের এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে ঐক্যটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঐক্যটি নষ্ট হচ্ছে এবং এই নষ্টের যারা ষড়যন্ত্রকারী, যারা ষড়যন্ত্র করেছেন, তাদেরকে হুঁশিয়ার করছেন যে এখন থেকে ভবিষ্যতে নতুন বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যারাই জুলাইয়ের যে ঐক্যটি রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটি হয়েছে, সেই ঐক্য ধ্বংস করবার জন্য যারা কাজ করবেন এবং বাংলাদেশকে বিদেশি শক্তির একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য যারা কাজ করবেন, সেটি ভারত হতে পারে, আমেরিকা হতে পারে, অন্য কোনো শক্তি হতে পারে, কোনো শক্তির অধীনস্থ করবার যদি কোনো পায়তারা কেউ করে সেটি তারা রুখে দেবেন। সেজন্য তারা তাদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান তারাও বজায় রাখবেন এবং দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। নাহি, মূলত জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্রের বিরোধিতা করছেন তারা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন নূর হোসেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা 2008 সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসেবে গড়মিল পাওয়ায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, 2008 সালে নির্বাচনী হলফনামায় প্রায় 22 একর সম্পত্তির তথ্য গোপন করেছেন শেখ হাসিনা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির চলমান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন দুদক চেয়ারম্যান। 40 শতকেরও বেশি। দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। 21 একর 91 শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি। অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন 18,10,154 টাকা। দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে। তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে
প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার ব্যবহৃত ১,৯৩,২০,০০০ টাকা মূল্যের একটি গাড়ির তথ্য গোপন করা হয়েছে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। তার ব্যবহৃত একটি গাড়ি, যেটি সে সময় ১,৯৩,২০,০০০ টাকা, এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। এদিকে সকালে স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। ১.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর মোয়াজ্জেম হোসেন জানান, গণ অভ্যুত্থানে ছাত্র ও ছাত্র নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে বলে আমি মনে করি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কাউন্সিল। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই খসড়ার অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এর আগে অধ্যাদেশটির বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়ার কথা বলা হয়েছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের ঢাকা দুবাই রুটের ফ্লাইট পরিবর্তন করতে হয়েছে। নির্ধারিত বিমানের পরিবর্তে আরেকটি বিমান পরিবর্তন করে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের BG-147 ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল দুবাইয়ের উদ্দেশ্যে। কিন্তু ফ্লাইট ছেড়ে যাবার আগে বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এই ফ্লাইটটি সন্ধ্যা 6:45টায় ছেড়ে যাবার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি ও দেরিতে ফ্লাইট ছাড়ার কথা জানানো হয়নি বলে জানান যাত্রীরা। পরে বিমানের পক্ষ থেকে BG-147 ফ্লাইটের পরিবর্তে আরেকটি ফ্লাইট 2 ঘন্টা পর ছেড়ে যাওয়ার কথা জানানো হয়। বিমানের যাত্রী সেবা নিয়ে যাত্রীদের অভিযোগের অন্ত নেই। সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে বিমানের চাকা খুলে পড়া সহ নানা ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। সাভারে অনুমোদনহীন রেলিক সিটি নামের হাউজিং কোম্পানিতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক। এ সময় হাউজিং কোম্পানির কার্যক্রম বন্ধ ঘোষণা ও মালিককে 10 লাখ টাকা জরিমানা করা হয়। দুপুরে সাভারের বিরুলিয়ার কমলাপুর এলাকার ওই হাউজিং কোম্পানিতে অভিযান পরিচালনা করেন রাজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরদার। এ সময় হাউজিং কোম্পানির নিবন্ধন না থাকায় রেলিক সিটির অবৈধ স্থাপনা ও বিলবোর্ড গুড়িয়ে দেওয়া হয়। তিনি জানান, কোনো ধরনের বৈধতা না থাকায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। শুরু হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ফিনিক্স সামিট ২০২৫। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয় 3 দিন ব্যাপী এই সম্মেলনের, যা চলবে আগামী 24 মে পর্যন্ত। আয়োজকরা জানান, দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা এই সম্মেলনে। এই সম্মেলনের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। দেশের সাইবার নিরাপত্তা খাত দ্রুত বাড়ছে, আর ক্রমবর্ধমান এই খাতে তরুণদের দক্ষতা বাড়াতে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান জোরদার করতে দ্য টিম ফিনিক্সের এই আয়োজন। কেআইবি কমপ্লেক্সে দ্য টিম ফিনিক্সের ফাউন্ডার ASM শামীম রেজা সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, গবেষক, নীতি নির্ধারক ও নৈতিক হ্যাকারদের এক ছাদের নিচে এনে একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যেই এই আয়োজন। বাংলাদেশে এই যে ইয়াং জেনারেশন যারা আছে, যারা সাইবার সিকিউরিটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছে, যাদের সাথে আমি মিশতে গিয়ে দেখলাম তাদের প্যাশন আছে, ডেডিকেশন আছে, কিন্তু মেন্টরশিপ নাই। আমরা সেই মেন্টরশিপের জায়গাটা ইনশিওর করছি। একই সাথে আমাদের বাংলাদেশের সাইবার সিকিউরিটি ডোমেনে যে এত কাজ হচ্ছে, এটাকে প্রমোট করতে চাই বাংলাদেশের বাইরে। সংগঠনের চেয়ারম্যান বলেন, এই আয়োজনের মাধ্যমে মানুষ সাইবার নিরাপত্তার বিষয়ে আরো বেশি জানতে পারবে। এখানে তারা টেকনোলজি পাবে, হ্যাঁ, যে আগামী দিনে বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী সাইবারে কিভাবে এগিয়ে যাচ্ছে। আপনার জীবনে যত প্রয়োজন, ইভেন আপনি যে প্রতিনিয়ত মোবাইলটা ব্যবহার করছেন, সেটাকেও যদি সিকিউর রাখতে না পারেন, অর্থাৎ আক্রমণ থেকে রক্ষা করতে না পারেন, তাহলে এটাও আপনি ফেল করবেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা হাতে কলমে অভিজ্ঞতা, প্রাসঙ্গিক জ্ঞান এবং বাস্তবমুখী কৌশল অর্জনের সুযোগ পাচ্ছেন।
এছাড়া থাকছে থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিক্স, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সাইবার সংকট মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সেশন। ওয়েবসাইট যাব, আমি আপনার ওয়েবসাইটে যাবো, আমার কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে যে এটা কোথায় আছে, ওয়েবসাইটে জানতে হবে, ওয়েবসাইট আইপি অ্যাড্রেস জানতে হবে, এখানে এসে পরে আমি এখানে যাবো, তারপরে এখানে যাবো, এখানে এইসবের সিকিউরিটি মেনটেন করা, যে ঠিকমতো হচ্ছে কিনা, সব জায়গায় যে ঠিকমতো অ্যাক্সেস হচ্ছে কিনা, অঙ্গিন এটা ক্রিটিক্যাল, এটাই আমার এখানে আমি শিখেছি। আমি আসলে এনাদের আয়োজন করা একটা সিটিএফে অংশগ্রহণ করেছিলাম, তো বেশ ভালোই মনে হলো। আয়োজকরা বলছেন এই সম্মেলন হয়ে উঠবে তরুণ প্রজন্মের সাথে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটি যোগসূত্র। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি রাজধানীতে দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের চুক্তি স্বাক্ষর হয়। ওয়ালটনের কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন জয়া। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের চিফ মার্কেটিং অফিসার জহির আহমেদ, ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল। দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয়ে এবার বাজারে এনেছে নতুন পণ্য সেভয়ে ডিসকাউন্ট আইসক্রিম। নতুন এই আইসক্রিম থাকছে স্বাদে আর স্টাইলে একদম নতুন অভিজ্ঞতায়। প্রতিটি স্তরে আছে স্বাদের ভিন্নতা, সবচেয়ে আলাদা এর ওপরে থাকা রিচ ডার্ক চকলেট ডেস্ক, হানিকম্ব প্রিমিয়াম কফি আইসক্রিম আর এর ভেতরে থাকা হট চকলেট ফাজ। আর এর পুরোটাই পরিবেশন করা হয়েছে এবারের মচমচে চকলেট ওয়েফার কোণে। নতুন প্রজন্মের কথা ভেবেই এই পণ্য বাজারে এনেছে কোম্পানিটি। খুব শীঘ্রই দেশের সবখানেই পাওয়া যাবে নতুন স্বাদের এই আইসক্রিম। আবাসন শিল্প নিয়ে রাজধানীতে আজ থেকে 3 দিনব্যাপী এক্সপেরিয়েন্স SEL ইভেন্টের আয়োজন করেছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এতে অংশ নিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের 20টি স্টল ও SEL এর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান। ধানমন্ডি কনভেনশন হলে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় দেশের খ্যাতনামা আর্কিটেক্ট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ SEL এর কর্মকর্তা ও আয়োজকরা উপস্থিত ছিলেন। 3 দিনব্যাপী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আবাসন শিল্পের বিভিন্ন দিক এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এক্সপেরিয়েন্স SEL ইভেন্ট। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সংস্কার অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা। বিকেলে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় স্মারকলিপি জমা দেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে এনবিআর প্রধান কার্যালয়ে দিনভর অসহযোগ ও অবস্থান কর্মসূচিও পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনের মুখে 2 দিন ধরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আসেননি চেয়ারম্যান আব্দুর রহমান খান। কর্মকর্তাদের দাবি সংস্কার পরামর্শ কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে। গত 12ই মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে 2টি বিভাগে ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক ইউনিট গঠন করা হয়। অধ্যাদেশ অনুযায়ী কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।